নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে। আমি সঙ্গে রয়েছি শ্রীপর্ণা। ফের অগ্নিকাণ্ডের ঘটনা শহর কলকাতায়। শুক্রবার কসবায় অ্যাক্রোপলিস মলে আগুন লেগে যায়। মলের ফুড কোর্টে আগুন লেগে যায়। মলে উপস্থিত সকলকে তড়িঘড়ি সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে সেখানে। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ সেখানে থাকায় আগুন দ্রুতই ছড়িয়ে পড়ে। 15টি দমকলের যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসু। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো সঠিকভাবে জানা যায়নি, তবে বিপুল পরিমাণ ক্ষতির আশঙ্কা। সাধারণ মানুষের জন্য মল এখন বন্ধ থাকবে। গোটা ঘটনার ফরেনসিক তদন্ত হবে বলে জানিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। আমি বলছি যেটা আমার কাছে খবর এখনো পর্যন্ত অফিসাররা বলেছেন যে ওখানে একটা বইয়ের দোকান আছে, ওখানে কিছু ওয়েল্ডিং এর কাজ হচ্ছিল, ওখান থেকে প্রাথমিকভাবে আগুনটা ছড়ায়। এনকোয়ারি ফরেনসিক বোধ সবটাই এতটা এক্ষুনি বলা সম্ভব না, যতক্ষণ না আমরা নিজেরা এনকোয়ারি রিপোর্ট হবে তখন বলবো। ব্লক করে দেয় তাহলে লোক বেরোতে অসুবিধা হয়েছে কিনা যদি এমনি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কর্তৃপক্ষ যেই হোক না কেন আমরা সেটা স্ট্রং অ্যাকশন। রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে 10ই জুলাই। 4 বিধানসভা কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করেছে রাজ্যের শাসক দল। কোন কেন্দ্র থেকে কে প্রার্থী হচ্ছেন দেখুন। আগামী 10ই জুলাই রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মানিকতলার প্রার্থী হিসেবে আগেই সুপ্তি বান্ডের নাম জানা গিয়েছিল তৃণমূল সূত্রে। শুক্রবার সকালে তৃণমূলের তরফে প্রকাশ করা হল প্রার্থী তালিকা। মানিকতলা কেন্দ্রে প্রয়াত সাধন পান্ডের স্ত্রী সুপ্তিকেই প্রার্থী করা হয়েছে। বাকি 3 বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের নামও জানিয়ে দিয়েছে রাজ্যের শাসক দল। রায়গঞ্জে প্রার্থী হচ্ছেন এই বিধানসভা কেন্দ্রেরই প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। রানাঘাট দক্ষিণ কেন্দ্রে প্রার্থী হচ্ছেন প্রাক্তন বিধায়ক মুকুটমণি অধিকারী। বাগদা কেন্দ্রে নতুন মুখের উপরই ভরসা রাখল তৃণমূল। প্রার্থী করা হল মমতা বালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুরকে। 2021 সালের বিধানসভা ভোটে রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারী। পরে তারা তৃণমূলে যোগ দেন। 2024 নির্বাচনে কৃষ্ণ কল্যাণীকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র এবং মুকুটমণিকে রানাঘাট কেন্দ্র থেকে প্রার্থী করেছিল তৃণমূল, কিন্তু সেই 2 কেন্দ্রেই জয়ী হয়েছে বিজেপি। তবে লোকসভা ভোটে জিততে না পারলেও দল বদলু 2 নেতার উপরই বিধানসভা উপনির্বাচনে ফের ভরসা রাখল তৃণমূল। তাই ছেড়ে দেওয়া আসনে ফের প্রার্থী হচ্ছেন কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারী। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে কলকাতার মানিকতলা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বর্ষিয়ান তৃণমূল নেতা প্রয়াত সাধন পান্ডে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পান্ডে 2022 সালের ফেব্রুয়ারি মাসে মারা যান, কিন্তু তারপর দীর্ঘদিন মানিকতলা বিধায়কহীন থাকলেও সেখানে উপনির্বাচন হয়নি। কারণ গত বিধানসভায় এই কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে কলকাতা হাইকোর্টের ইলেকশন পিটিশন দাখিল করেছিলেন। সম্প্রতি সেই আইনি জটিলতা কেটে যায়। গত মঙ্গলবার নবান্নে মানিকতলায় নেতাদের সঙ্গে বৈঠক করে প্রার্থী হিসেবে সুপ্তি পান্ডের নামে যে শিলমোহর পড়তে চলেছে তা বুঝিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের আগে এবার উপনির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে শাসক দল। লোকসভা নির্বাচনের মতো উপনির্বাচনেও নিজেদের গদি ধরে রাখতে পারে কিনা এখন সেটাই দেখার। হাই নিউজ নেটওয়ার্ক। আগামী 10ই জুলাই রয়েছে উপনির্বাচন। বাগদা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। তিনি সম্পর্কে মমতা বালা ঠাকুরের মেয়ে। সম্প্রতি ঠাকুরবাড়ির বড় মা বীণাপানি দেবীর ঘর দখলের অভিযোগ উঠেছিল শান্তনু ঠাকুরের বিরুদ্ধে, আর সেই সময় মায়ের সঙ্গে অনশনে বসেছিলেন মধুপর্ণা। বাংলায় সবুজ ঝড়ের মাঝেও লোকসভা নির্বাচনে বনগা কেন্দ্রে তেমন ভালো ফল করতে পারেনি তৃণমূল। আর এই পরিস্থিতিতে মতুয়া গড় হিসেবে পরিচিত বাগদায় ঠাকুরবাড়ির মেয়েকে প্রার্থী করা কৌশলী চাল বলে মনে করছে ওয়াকিবহল মহল। প্রার্থী হয়ে কি বলছেন মধুপর্ণা ঠাকুর দেখাবো। মানে পলিটিক্সে তো আমাদের পুরো দাদু থেকেই আমাকে চলে আসছে পলিটিক্সে। কেন আমরা সবসময় চাই যে আমরা রাজনীতিতে থাকি, আমাদের শুরু থেকেই রক্ততেই আমাদের রাজনীতি। প্রথমত বলতে চাই সিএমকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের আবার চান্স দিয়েছে আমাদের কি ফাইট করার জন্য। তাহলে সেই হিসাবে আমরা ফাইট করে আমি ভাবি কি ভিক্টরি আমরা পাই, উইন করে আসি আমরা এই জিনিসটাকে।
প্রথম একদম প্রথম তো একটু তো মানে ভয় তো থাকবেই থাকবে। তাও তো মা আছে সাইডে, আমার পিলার আছে, সেজন্য আমার কোনো চিন্তা নেই। মা যেমন লোকেদের জন্য করে, সেজন্য আমি চাই কি আমি ওরকম করি। পরবর্তীকালে মার জায়গা আমি চেষ্টা করব, মা তো চিরকাল নেই, মা যখন চলে যাবে আমারই তো নিতে হবে জিনিসটাকে। সেজন্য আমি চাই আরও মানে পার্টির লোকরা আছে, ওরাই সবাই মিলিয়ে মানে ভিক্টরিটা পাওয়ার এখন মেন টার্গেট। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছেন কৃষ্ণ কল্যাণী। তাকে প্রার্থী করার জন্য ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি তিনি জানিয়েছেন গত 3 বছরে যা পুরনো কাজ তিনি করতে পারেননি সেই সমস্ত কাজ তিনি এইবার করতে চান। 12টার সময় এটা লাইভ হবে, তুমি থাকতে পারবে? বসতে পারবে একটু? আমাদের দলের সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি হৃদয়ের অন্তরস্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে উনি আমার উপর আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন। আর নিশ্চিত আমি রায়গঞ্জবাসীর স্বার্থেও বলতে চাই যে 3 বছরের আমি বিধায়ক ছিলাম। রায়গঞ্জের যেটা দাবি ছিল তার 80% আমি কাজ করতে পেরেছি, কিছু কাজ পেন্ডিং রয়েছে। আশা করব রায়গঞ্জবাসী এবার আমাকে সুযোগ করে দিবেন সেই সব কাজ পূরণ করার জন্য। আমাদের মামাটি মানুষের সরকার যেই হিসাবে বাংলা জুড়ে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন মানবিক মুখ্যমন্ত্রী, 74টা প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিয়েছেন, তাতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হচ্ছে। এবার রায়গঞ্জবাসীও উন্নয়নের নিরিখে, উন্নয়নের স্বার্থে যাতে ওনাদের এলাকার সার্বিক উন্নয়ন হয়, সেই জন্য আমাদের সরকারের উপর আস্থা রাখবেন, তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখবেন। উন্নয়নের স্বার্থে এবার রায়গঞ্জবাসী আমাকে নির্বাচিত করবেন এই আশা রাখছি। 18তম লোকসভা নির্বাচনে উত্তর কলকাতায় জয়ের ধ্বজা ওড়ালেন বর্ষিয়ান তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তার উপরই ভরসা রেখেছে উত্তর কলকাতার বাসিন্দারা। অন্যদিকে ধরাশায়ী দল বদলু বিজেপি প্রার্থী তাপস রায়। 18তম লোকসভা নির্বাচনে উত্তর কলকাতার ফলের দিকে নজর ছিল গোটা রাজ্যের। কারণ এই কেন্দ্রে নির্বাচনী লড়াইয়ের একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল একেবারে সাম্প্রতিক ঘটনা প্রবাহ থেকে। সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস রায় দুজনেই উত্তর কলকাতার বাসিন্দা। দুজনেরই রাজনৈতিক কেরিয়ার শুরু হয়েছে কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদ থেকে। এই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী ছিলেন প্রদীপ ভট্টাচার্য। নির্বাচনী লড়াইয়ে তিনি সেভাবে কোনো ছাপে ফেলতে পারেননি। বর্ষিয়ান এই কংগ্রেস নেতাও ছাত্র পরিষদেই রাজনীতিতে হাত পাকান। সুদীপ ও তাপস দীর্ঘকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সৈনিক ছিলেন। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু চলতি বছরের গোড়ায় হঠাৎ ইডির হানাকে ঘিরে তাপস রায়ের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ দলের শীর্ষ নেতাদের দূরত্ব বাড়তে শুরু করে। চলে ঠান্ডা লড়াই, ধীরে ধীরে তা চরমে ওঠে। এরপর বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে দল ছাড়ার কথা ঘোষণা করেন তাপস। যোগ দেন বিজেপিতে। তৃণমূলে থাকাকালীন বিজেপিকে বরাবর তুলোধনা করেছেন তাপস রায়। শেষে কিনা সেই দলেই গেলেন তিনি। এই ঘটনা যেন উত্তর কলকাতার বাসিন্দাদের চক্ষুশূল হয়ে উঠেছিল। হয়তো সে কারণেই তাঁকে হেরে যেতে হলো। 2024-এর লোকসভা নির্বাচনের ফলের দিকে যদি আমরা নজর দিই, তাহলে দেখব সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রাপ্ত ভোটের পরিমাণ 3,51,914। শতাংশের হিসেবে দাঁড়ায় 47.44। অন্যদিকে সদ্য বিজেপিতে যাওয়া তাপস রায়ের প্রাপ্ত ভোটের পরিমাণ 2,92,614। যদি আমরা শতাংশের হিসেবে দেখি তাহলে 37.78। পাশাপাশি বাম কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যের প্রাপ্ত ভোটের পরিমাণ সেক্ষেত্রে অনেকটাই কম, 93,852। শতাংশের হিসেবে মাত্র 12। ভোট হয় সপ্তম তথা শেষ দফায়। তারিখটা ছিল 1 জুন। মোট ভোট পড়ে 63.59। এবার জেনে নেব কলকাতা উত্তর কেন্দ্রের খুঁটিনাটি। উত্তর কলকাতায় বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে রয়েছে চৌরঙ্গি, অ্যান্টলি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর, বেলগাছিয়া। মোট ভোটার 14,37,912 জন। সংখ্যালঘু ভোটার রয়েছে এর মধ্যে 21.3%। এবার দেখে নেব উত্তর কলকাতার রাজনৈতিক প্রেক্ষাপট। 1952 সাল থেকে 57 সাল পর্যন্ত ক্ষমতা দখল করে রাখে আরএসপি। এরপর সেই ক্ষমতা যায় কংগ্রেসের হাতে। 1957 সাল থেকে 1977 সাল পর্যন্ত তারা এখানে ক্ষমতা কায়েম করে রাখে।
এরপর সেই ক্ষমতা যায় জনতা পার্টির হাতে। 1977 সাল থেকে 1980 সাল পর্যন্ত ক্ষমতা থাকে তাঁদের হাতে। এরপর ক্ষমতা যায় প্রথম এবং শেষবারের জন্য কংগ্রেসের হাতে। 1980 সাল থেকে 98 সাল পর্যন্ত তারা ক্ষমতা দখলে রাখে। এরপর ক্ষমতা যায় তৃণমূল কংগ্রেসের হাতে। 1998 সাল থেকে 2004 সাল পর্যন্ত ক্ষমতা নিজেদের দখলে রাখতে সক্ষম হয় তারা। এরপর এই লোকসভা কেন্দ্রের ক্ষমতা প্রথম এবং শেষবারের জন্য যায় সিপিআইএম এর হাতে। 2004 সাল থেকে 2009 সাল পর্যন্ত ক্ষমতা থাকে তাঁদের হাতে। এরপর ক্ষমতাটি তৃণমূলের দখলে যায় 2009 সাল থেকে। এখনো সেখানেই তারা ক্ষমতা দখল করে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায়। দীর্ঘকাল মিটিং, মিছিল, ধর্ণা সবেতেই দেখা গিয়েছে দুজনকে একই সঙ্গে একই পক্ষে। জীবনের বাকি সময়টাও হয়তো এভাবেই পার হয়ে যেতে পারত, কিন্তু তার আগেই দুজনের রাস্তা আলাদা হয়ে গেল। 2024 লোকসভা ভোটে একে অপরের প্রতিপক্ষ হয়ে উঠলেন। পরিণামে পরাজিত হলেন তাপস রায়। উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে ফের ক্ষমতাসীন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাপস রায় কৃতিত্ব বলতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নিজের বুথে তাঁকে ছাপিয়ে যাওয়া। ওই বুথে 4 ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী। চমকপ্রদ হলেও এই তথ্য তাপসের পক্ষে সান্ত্বনা বই আর কিছু নয়। ব্যুরো রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক। একে তো টানা বৃষ্টি, তার উপর দোসর হলো ব্যারেজ থেকে জল ছাড়া। এই দুয়ের জাতাকলে পড়ে বানভাসী উত্তরবঙ্গ। বিজয় সমস্যায় পড়েছেন পর্যটকরাও। ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার সকাল 6টায় গাজলডোবা ব্যারেজ থেকে 1550.56 কিউসেক জল ছাড়া হয়েছে। ফলে নতুন করে প্লাবিত হয়েছে এলাকা। ঘর ছাড়া হয়েছেন অনেকেই। কলার ভেলায় করে গবাদি পশু নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। অধিকাংশ রাস্তায় ধস নেমেছে। পর্যটকদের গাড়ি ঘন্টার পর ঘন্টা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে। सिक्किम में हेवी रेन्स हो रहा है, तो हम लोग का अभी 3-4 दिन का भी अलर्ट है। हेवी रेन्स होने की वजह से ज़रा पानी बढ़ गया, बिकॉज वैसे भी टीस्टा बाजार 29 माइल और कुछ जगह में हम लोग का वैसे भी सिल्टेशन चल रहा है। सो सिल्टेशन की वजह से वैसे भी आगे पानी डेंजर लेवल के ऊपर ही चल रहा था। बिकॉज ऑफ दिस एक्स्ट्रा इनफ्लो और भी बढ़ के रोड लेवल पे ही पानी चल रहा है। एंड बीच बीच में डिस्टर्ब हो रहा है। कंप्लीटली दार्जिलिंग जाने वाला रास्ता पूरा बंद हो रहा है रविजोरा में। उसके अलावा भी हम लोगों का कुछ जगह में तो इनंडेशन हो रहा है मेनली इसके कारण। और कुछ जगह में रोड क्रैक भी हो रहा है। मल्ली एरिया में कुछ रोड का क्रैक हुआ है मेनली बिकॉज ऑफ द वाटर लेवल राइज होने की वजह से। একই গরমে নাজেহাল বঙ্গবাসী, তার মধ্যে বিদ্যুৎ দফতরে ঠিকা কর্মীদের কর্মবিরতি। বকেয়া বেতন শোধ, পিএফ এবং ইএসআই এর টাকা পূরণ সহ একাধিক দাবি নিয়ে ধর্মঘট কর্মীদের। হাসনাবাদের আমলানি সাবস্টেশনের হাই টেনশন লাইনের ঘটনা। প্রায় শতাধিক ঠিকা কর্মী এই বিক্ষোভে আন্দোলনে যোগ দিয়েছেন। এই সাবস্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ হয় হিঙ্গলগঞ্জ, টাকি এবং হাসনাবাদ সহ বিস্তীর্ণ এলাকায়। তীব্র গরমে বিদ্যুৎ উৎপন্ন না হলে সমস্যায় পড়বেন এই সমস্ত অঞ্চলের বাসিন্দারা। আমাদের বকেয়া পিএফ বিএসআই পরিশোধ করতে হবে। এই 1 থেকে 1.5 বছর একইভাবে আমাদের সঙ্গে ঠিকঠাক মাইনে পিএফ এসআই কিছু জমা করছেন না। 3 মাস 2 মাস মাইনে হচ্ছে না। তো এসব ব্যাপারে আমরা খুবই নার্ভাস হয়ে আছি, যেহেতু আমাদের তো এই তো সামান্য মাইনে, তা বাদে যদি 3 মাস 4 মাস যদি মাইনে দেওয়া না হয়, পিএফ এসআই যদি ঠিকঠাক না হয়, যার কারণে আমরা আজ ডিভিশন বসে ডিভিশনকে চিঠি করেছি, কোম্পানিকে চিঠি করেছি। শুধু একটা না, পরপর চিঠি করা হয়েছে, তার কোনো সুব্যবস্থা হয়নি। বাধ্য হয়ে আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যে কর্মবিরতি করছি। তবে এমন না যে আমরা লাইন তো কোনো ব্রেকডাউন করছি না। এবার কর্মবিরতির পথে যদি কোনো লাইন ব্রেকডাউন হয়ে যায়, যে কোনো কল হয়, আমরা টোটালি কাজ করব না যতক্ষণ না পর্যন্ত আমাদের এই সুরাহাটা কোনো ব্যবস্থা না হয়। আর্থিক বেনিয়মের অভিযোগে উত্তাল বিশ্বভারতীর কোঅপারেটিভ ব্যাংক।
শুক্রবার শেয়ার হোল্ডাররা বিক্ষোভ দেখায় বিশ্বভারতীতে। তাদের দাবি বিগত 3 বছর ধরে প্রাপ্য ডিভিডেন্ড এবং ইনসেন্টিভ দেওয়া হয়নি, এমনকি 3 বছর ধরে কোনো ভোট হয়নি এই কোঅপারেটিভ ব্যাংকে, যার জেরেই বিক্ষোভ। পরিস্থিতি পরিবর্তন করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বিক্ষোভকারীদের। 32 বছর সার্ভিসের যে পরিস্থিতিতে আমরা পড়েছি, এরকম আমরা কোনোদিন পরিস্থিতিতে পড়ি নাই। সমবায় অ্যাক্ট বলছে, কিন্তু পশ্চিমবাংলার সব জায়গায় ভোট হচ্ছে। একমাত্র কোঅপারেটিভ ব্যাংক বিশ্বভারতীর কোঅপারেটিভ সোসাইটি যেটা, সেটাই কিন্তু টালবাহানা করছে। এটা কিন্তু নির্বাচন হচ্ছে না। এটা কি বিশ্বভারতী ক্রেডিট সোসাইটি কি পশ্চিমবাংলার বাইরে না ভারতবর্ষের বাইরে? যদি অ্যাক্টই যদি বলা হয়, তাহলে সেই অ্যাক্ট অনুযায়ী তো পশ্চিমবাংলার সব সমবায়ের ক্ষেত্রে সমান প্রযোজ্য। আর সেখান থেকে আজকে নির্বাচন হচ্ছে না, এবং আমরা যারা প্রায় 70 থেকে 80 হাজার টাকা ডিভিডেন্ড পাবে একজন কর্মী, যারা চতুর্থ শ্রেণীর কর্মী, যারা এই টাকাটার উপরে তারা তাকিয়ে থাকে যে তারা বিভিন্ন উৎসব অনুষ্ঠানের আগে এই টাকাটা পেয়ে থাকে, কিন্তু 3 বছর ধরে সেই টাকাটা যায়নি। এই অডিট রিপোর্ট হলে পরে 4 বছরে পড়বে। কি কারণে দেওয়া হচ্ছে না, কি কারণে নির্বাচন হচ্ছে না, সেটাও কিন্তু পরিষ্কার করে বলা হচ্ছে না। আমরা খুব বাধ্য হয়েছি। আমরা বিশ্বভারতী যারা কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি, যারা আমরা শেয়ার হোল্ডার, যারা বিগত প্রায় 3 বছর ধরে আমাদের টাকার যে লভ্যাংশ, সেই টাকা দীর্ঘদিন ধরে হচ্ছে না। বাৎসরিক শেষে যে স্মারক, সেই টাকাও পাচ্ছি না। 1% যে ইন্টারেস্ট টাকা ফেরত পাই, সে টাকাও পাচ্ছি না। কারণটা কি? এখানে কোনো বোর্ড অফ ডাইরেক্টর বা ইলেকশন হয়নি। ইলেকশন হয়নি তার জন্য দায়ী তো আমরা নয়, ইলেকশনের দায়ী আমরা নয়। আমরা বুঝি না। আমরা কোঅপারেটিভ ব্যাংকে কেউ বাড়ি অসুস্থ হয়েছে, কেউ বাড়ি করবে, বেশি সুদ সহকারে আমরা লোন নিয়েছি, সেই টাকা তো আমরা ফেরত চাইবো। এটা তো আমাদের ন্যায্য অধিকার। কিন্তু বারবার কর্তৃপক্ষ যদি মনে করে যে কর্মীদের শেয়ারহোল্ডারদেরকে এইভাবে বঞ্চিত করবো, সেটা হতে পারে না। এর আগেও আমরা 3 বার দরখাস্ত দিয়েছি এই নিয়ে, এবং এমন কোনো জেলা প্রশাসনের কোনো কর্তা, কোনো মন্ত্রী এমন কেউ নেই যে আমরা তাদেরকে আবেদন জানাইনি। তাদের হাতে পায়ে পড়ে এসেছি, কিন্তু টালবাহানা এবং কিছু একটা বহিরাগত কুচক্রির মদত। এর আগেও ডিসেম্বরে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছিল, একটা অশুভ অর্থাৎ সিলেকশনকে বন্ধ করে দিল। স্লিপ দেওয়ার পরও গত 3 মাস ধরে রেশন পাচ্ছেন না উপভোক্তারা। আর এই অভিযোগ তুলে আসানসোলের জামুরিয়া থানায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো উপভোক্তারা। শুক্রবার এই ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জামুরিয়া থানা শ্রীপুর ফাঁড়ির পুলিশ। পুলিশের সঙ্গে অবরোধকারীদের বচসা বেঁধে যায়। हम लोग का राशन अगला महीना में सिर्फ आटा दिया, चावल बाकी है। सुबह में बोला हम लोग मंगलवार से मंगलवार बुधवार बोला, आज गिरा शुक्रवार हो गया। समझे? हम लोग काम धंधा छोड़ के 5 बजे से लाइन में लगा रहे, भूखे प्यासे। हम लोग का राशन क्यों नहीं दे रहा हूँ? बोलिए। यहाँ लाएंगे, वहाँ सामने कराइए, हम लोग को लिखित दीजिए, कब देगा कब ना। फोन भी करते हम लोग का नंबर ब्लैक लिस्ट में डाल दे, कोई जवाब नहीं देता। फोन भी नंबर ब्लैक लिस्ट में डाल दिया। चावल देगा एक महीना, आटा देगा दूसरा महीना। मेरा 2 महीना का स्लिप भूला गया, वो देगा राशन? बोलिए। देगा स्लिप का हम लोग का 2 महीना का राशन। কুয়েতের অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে রাজ্যের 50 ঊর্ধ্ব এক পৌরের। মৃত পৌর পশ্চিম মেদিনীপুরের দাতন 2 নম্বর ব্লকের তুরকাগড় এলাকার বাসিন্দা। নাম দারিকেশ পট্টনায়ক। কর্মসূত্রে তিনি কুয়েতে থাকতেন। বাড়িতে থাকতেন স্ত্রী এবং তার এক মেয়ে। 20 বছর ধরেই তিনি সেখানে রয়েছেন বলে মৃতের পরিবার সূত্রে খবর। কুয়েতে যে বহুতলে আগুন লেগেছিল সেখানেই থাকতেন তিনি। দারিকেশ বাবুর এক বন্ধুর কথায় আগুনের হলকায় অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তারপর তাকে হাসপাতালে ভর্তি করানো হলে কিছু সময় চিকিৎসা চলার পর মৃত্যু হয় তার। আর এই খবর গ্রামে এসে পৌঁছলে শোকের ছায়া নেমে আসে গ্রামে। কোনোভাবে আমাদের সরকারি তরফ থেকে কোনো রকম কোনো যোগাযোগ হয়নি। শুধু ওখানকার এইচআর থেকে একটা কল এসেছিল, তারা বলেছে যে আমরা কলকাতা এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেব, তো দায়িত্ব নিয়ে আনতে হবে, এবং তার জন্য বলেছেন একটা আধার, ওনার আধার কার্ড এবং ওনার একটা ফটো, এবং যে নাম্বারটা অফিসে, বাড়ির যে নাম্বারটা অফিসে দেওয়া ছিল, ওই নাম্বারটা সঙ্গে নিয়ে যেতে। আমরা খবর পেয়েছি গতকালকে, ওই প্রথম দিদিদেরকে ফোন করে প্রত্যেক দিন, উনি জামাইবাবু ডিউটি বেরোনোর আগে সকাল ওই 8টার দিকে ফোন করে, আমাদের ভারতীয় টাইম। ওনাদের ডিউটি আওয়ার্স চালু, মানে উঠে যান 4টা থেকে।
তো 2.5 ঘন্টা ডিফারেন্স হয় কুয়েত থেকে আমাদের ইন্ডিয়ান টাইমে। তো যখন ফোন করেন, মানে না ফোন করে এরা ব্যাক করে, ফোন ধরেনি। তারপরে আবার ভেবেছে হয়তো সকালটা কোনো কারণে হয়তো করেনি, তো আবার দুপুরের দিকে করেন। তো তার মধ্যে তাদের ডাউট এসছে। তো তারপরে উনি না করার জন্য, দুপুরেও না করার জন্য, ইনার যে আমাদের জামাইবাবুর যে বন্ধু কেরাল বাড়ি, উনি ছুটিতে বাড়ি এসছেন কুয়েত থেকে, তো উনাকে ফোন করেন। তো উনি তো বললেন আমি তো বলতে পারছি না, আমি তো বাড়ি এসেছি কেরল বাড়ি। তারপরে বললেন আমি খবর নিয়ে জানাচ্ছি। তারপরে যখন খবর নিয়ে জানান, এরকম বলছেন যে ফ্ল্যাটটায় থাকেন, রাত্রে প্রচুরভাবে শর্ট সার্কিট হোক বা কোনো কারণে হোক আগুন ধরে গেছে। টানা বৃষ্টি, মেঘের গর্জন আর হাতির তাণ্ডব, নাজেহাল জলপাইগুড়ির কালিয়াগঞ্জের বাসিন্দারা। উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের কবলে বিপন্ন বন্য প্রাণীরাও। শুক্রবার সকালে নিরাপদ আশ্রয়ের খোঁজে বৈকুণ্ঠপুর জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসে অন্তত 70টি বুনো হাতি। এদিকে এত সংখ্যায় হাতি গ্রামে ঢুকে পড়ার কারণে বিপুল পরিমাণ ফসল নষ্ট হয়েছে। গত কয়েকদিনের অতিভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জেলাগুলি। তিস্তা সহ বেশ কয়েকটি নদী ফুসছে, বিপদসীমার ওপর দিয়ে বইছে জলও। আর তার জেরেই হাতিদের লোকালয়ে ঢুকে পড়া। আতঙ্কিত এতে গ্রামবাসী। খবর দেওয়া হয়েছে বন দফতরে। হাতির দলের গতিবিধির ওপর নজর রাখছে তারা। বেড়াচ্ছে এক পাল হাতি, প্রায় 70-80টা হাতি। জলাকদম, বক্সিপাড়া এই এলাকা দিয়ে প্রায় 70-80টা হাতি তাণ্ডব লীলা চালাচ্ছিল। অনেকের ফসল নষ্ট করে ফেলছে। আমার ব্যক্তিগতভাবে আমারও পাট ক্ষেত, বিচন ধান সব শেষ করে ফেলছে। একদিকে বৃষ্টি, একদিকে হাতি, একদিকে মেঘের গর্জন। চারিদিক থেকে ভয়ে ভয়ে আমরা কাটাচ্ছিলাম। সারা রাত জেগে আছি, এখনো পর্যন্ত আমরা ঘুমাইনি। প্রত্যেক বছরের মতো এবছরও দিল্লিতে আমির মেলায় স্থান পাচ্ছে বাঁকুড়ার আম্রপালি। তবে এবারের বিশেষ আকর্ষণ গঙ্গাজল ঘাটে নিত্যানন্দ ঘরাইয়ের বাগানের মিয়াজাকি আম। পেল্লাই তার বহর, দামেও মহার্ঘ। কাঁকর ভরা রুখা সুখা লাল মাটিতে চাষবাস কিভাবে হবে তা নিয়ে অনেক সময় রাতের ঘুম ওড়ে কৃষকদের। তবে এখন বিভিন্ন প্রযুক্তির প্রয়োগে ব্যাপক উন্নতি ঘটেছে জমির, বেড়েছে কৃষি যোগ্যতা। নানা রকম শস্য ও তন্তুজাত ফসল তো বটেই, এমনকি বিভিন্ন সংস্থার আর্থিক অনুদানে এখানে গজিয়ে উঠেছে আমবাগান। বর্তমান হিসেব বলছে ছোট বড় মিলিয়ে 200টির বেশি আমবাগান রয়েছে এখানে। তবে সব আমবাগানই ফলন হয় আম্রপালির, যা মালদার ফজলিকেও টেক্কা দেয়। দেশের বিভিন্ন প্রান্তের আম নিয়ে দিল্লিতে ফি বছর বসে আমের প্রতিযোগিতা। সেখানে আম্রপালি প্রথম স্থান অধিকার করে। এই বছরও তার অন্যথা হবে না, এমনটাই আশা। আমের ফলন কম হলেও প্রতিযোগিতায় আমরা কোনোভাবেই পিছিয়ে থাকবো না। বাঁকুড়া প্রত্যেকবারই আম্রপালিতে প্রথম স্থান অধিকার করেছে, এবারও অবশ্যই করবে আর কি। আর আরেকটা যেটা বললেন, গরম হলেও অনেকটাই আমরা এবারে ট্রান্সপোর্ট করছি, তো আশা করি এবারেও প্রথমই হবে। তবে এবারের আকর্ষণ গঙ্গাজল ঘাটির নিত্যানন্দ গড়াইয়ের বাগানের পেল্লাই সাইজের আম। একটি আমের ওজন 4 থেকে 5 কেজি, দাম প্রায় 5,000 টাকা। আমরা 2011 সাল থেকেই আমরা দিল্লিতে আম মেলায় পার্টিসিপেট করছি এবং 2014 সাল থেকে পরপর লাগাতার 5 বছর আমরা প্রথম স্থান অর্জন করে আসছি আম্রপালিতে। ইতিমধ্যে বাঁকুড়া জেলায় 14,000 হেক্টরের উপর আমের বাগান তৈরি হয়েছে, যেখানে প্রায় 12 লক্ষের উপর মেট্রিক টন আম উৎপাদিত হয়। এই বছর যেহেতু আম গাছগুলির পরিচর্যা এবং প্রচণ্ড দাবদাহের জন্য আমের মুকুল আসেনি সেইভাবে, এবং যতটুকু এসেছিল তার ম্যাক্সিমামটাই নষ্ট হয়ে গেছে, যার ফলে 7 লক্ষ মেট্রিক টনের মতন আমরা আম পেতে চলেছি। এই বছরও আমরা দিল্লি মেলায় ডাক পেয়েছি, আমাদের প্রথম পর্যায়ে 7 মেট্রিক টনের মতন আম আমাদের দিল্লি যাচ্ছে। এই বছরও আমরা আশা করছি যে প্রথম প্রাইজ আমরা পাবো। এদিকে নিজের বাগানের আম দিল্লিতে প্রতিযোগিতায় যাচ্ছে বলে বেজায় খুশি নিত্যানন্দ ঘরাই। আজকে দিল্লি যাচ্ছে, কতটা জায়গা করে নিতে পারবে, চ্যালেঞ্জ হবে। চেষ্টা তো আমার আছে অনেকখানি জায়গায় অর্জন করার, তারপর যেয়ে দেখি। এই প্রথমবার যাচ্ছি, এবছর আমার দিল্লি প্রথমবার। কতটা খুশি আপনি? খুশি, আমি বাগান করি এমনি অনেক খুশি, পাশাপাশি আরো সব যারা বন্ধু বান্ধব আছে তারাও খুশি। আমার দেখে ইন্সপায়ার হয়ে অনেকজন করছে বাগান। আমি উদ্যোগতা দিচ্ছি দেশি ফলের সঙ্গে সঙ্গে বিদেশি ফল কিছু করার জন্য, যাতে চাষিরা একটু সফলতা পায়। খাতড়া, তালজাংরা, রানীবাঁধ, হীর বাঁধে ফলছে বিভিন্ন জাতের বিপুল পরিমাণে আম।
তবে রার বাংলার সব ধরনের মধ্যে উৎকৃষ্ট মল্লিকা এবং আম্রপালি। এই দুই প্রজাতির আমের সৌজন্যে ইদানিং কিস্তিমাত করছে বাঁকুড়া, কিছুটা হলেও পিছিয়ে পড়ছে মালদা মুর্শিদাবাদ। ব্যুরো রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।